হ্যালো স্টুডেন্টস, আমি সুব্রত। তোমাদের সকলকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। এখন থেকে তোমাদেরকে আমি তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ মানে যেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে বা পূর্বে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলিকে আমি একে একে আলোচনা করব। তা সমস্ত বিষয়ভিত্তিক হিসেবেই আসবে, অর্থাৎ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন ও উত্তর আলোচনা করব। আজ সপ্তম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। ভূমিরূপ কি? দেখো, আমাদের যে পৃথিবী রয়েছে সেটা কোনো জায়গা উঁচু, আবার কোথাও আবার ঢেউ খেলানো, আবার কোথাও নিচু বা সমতল, অর্থাৎ সমস্ত পুরোটা উঁচুও নয়, আবার পুরোটা ঢেউ খেলানো নয়, কোন সমতলও নয়, বিভিন্ন রকম। এই যে পৃথিবী পৃষ্ঠের ওপর যে ভূমির এই যে বৈচিত্র্য, পার্থক্য, এই বৈচিত্র্য বা পার্থক্যকেই ভূমিরূপ বলা হয়। পৃথিবীতে কয় ধরনের ভূমিরূপ দেখা যায়? উচ্চতা ও গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়। ভূপৃষ্ঠের সব থেকে উঁচু অংশ হল পর্বত, তার মাঝারি অংশকে বলা হয় মালভূমি এবং সমতল অংশকে বলা হয় সমভূমি। পর্বত কাকে বলে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হল পর্বত। যেমন আমাদের হিমালয় পর্বত, মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট। পর্বত শৃঙ্গ বা চূড়া বলতে কি বোঝো? পর্বতের উপরের দিকে সরু ছোচালো অংশটা হলো পর্বত শৃঙ্গ বা চূড়া, যেমন হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। পর্বত উপত্যকা কাকে বলে? দুটো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। পর্বতশ্রেণী কিভাবে তৈরি হয়? পর্বতশৃঙ্গ আর বিরাট উপত্যকা অঞ্চল জুড়ে অবস্থান করলে পরে পর্বতশ্রেণী তৈরি হয়, অর্থাৎ একটা পর্বত লাগোয়া আর একটা পর্বত, তার লাগোয়া আর একটা পর্বত, এমন করে পর্বত শৃঙ্খলা তৈরি হয়। সেই পর্বত শৃঙ্খলাই হচ্ছে পর্বতশ্রেণী বলি। যেমন হিমালয় শুধু একটা পর্বত নয়, কিন্তু হিমালয় পর্বত। পর্বতগ্রন্থি বলতে কি বোঝো? স্টুডেন্টস, পর্বতগ্রন্থি বলতে অনেকগুলো পর্বত যেখানে সে মিলিত হয় অথবা কোনো একটা অবস্থান বা জায়গা যেখান থেকে বিভিন্ন পর্বত বেরিয়ে যায়, অর্থাৎ বিভিন্ন পর্বত যেখানে এক জায়গায় এসে মেশে, যেমন ভারতের নীলগিরি, পামির গ্রন্থি, এসবই কিন্তু পর্বতগ্রন্থির উদাহরণ। উৎপত্তি অনুযায়ী পর্বত কয় ধরনের? উৎপত্তি অনুযায়ী পর্বত কয় ধরনের হয়? উৎপত্তি অনুযায়ী 3 ধরনের হয়: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত। ভঙ্গিল পর্বত কাকে বলে? অর্থাৎ যে পর্বত আলোড়নের ফলে, অর্থাৎ ভূগর্ভের পলি ভাঁজ খেয়ে তৈরি হয়, তাকে আমরা কি বলবো? ভঙ্গিল পর্বত। যেমন হিমালয় কিন্তু ভঙ্গিল পর্বতের উদাহরণ। আমরা জানি কোনো এক সময় তেথিস নামে এক অগভীর সমুদ্র ছিল, যেখানকার পলি
ভাঁজ খেয়ে পরবর্তীকালে জমতে জমতে পলি ভাঁজ খেয়ে ওখানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। স্তূপ পর্বত কাকে বলে? স্তূপ পর্বত হচ্ছে যখন ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে কি হয়, অনেক সময় ফাটল সৃষ্টি হয়, আর এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু উঁচু হয়ে উঠে যায়, অথবা দুই পাশের ভূখণ্ড বসে যায় এবং মাঝখানের ভূখণ্ড স্তূপের মতো পর্বতের আকারে পর্বতের আকারে দেখতে লাগে, যা স্তূপ পর্বত নামে পরিচিত। যেমন আমাদের ভারতবর্ষের সাতপুরা পর্বত, যা মধ্যপ্রদেশে অবস্থিত। এবার আসি আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কাকে বলে? অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই এবং ছোট ছোট পাথর বেরিয়ে এসে শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি হয়, যাকে আমরা আগ্নেয় পর্বত বলি। যেমন ইতালি ভেসুভিয়াস, ভারতের ব্যারেন। বীরভূম জেলার ভূমিরূপ কেমন? বীরভূম জেলার ভূমিরূপ সাধারণত লাল কাঁকর বিছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথুরে জমি, শাল পলাশ মহুয়ার বন। এছাড়া বীরভূমের দিকটার পূর্ব দিকটা প্রায় সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি মালভূমি অঞ্চল? পশ্চিম জেলাগুলি বাঁকুড়া, বীরভূমের পশ্চিমে কিছুটা অংশ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ মালভূমি অঞ্চলে পড়ে, যা ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। মালভূমি অঞ্চল বলতে কি বোঝো? দেখো, আশেপাশের অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, অর্থাৎ 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, যার চারিদিকে খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপ হচ্ছে মালভূমি। যেমন ছোটনাগপুর মালভূমি। মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? মালভূমিকে, আচ্ছা কি হয় না, মালভূমির কখন এমন এমন মালভূমি রয়েছে যেগুলো টেবিলে যেমন সমতল থাকে উঁচুতে, সেরকমই উঁচু ওপরের দিকটা কিন্তু সমতল। আবার টেবিলের পায়ার মতো যেমন পুরোপুরি খাড়া হয়ে থাকে, সেই রকম একদম খাড়া ঢাল পাওয়া যায়। এইরকম এইরকম বৈশিষ্ট্য বিশিষ্ট যে মালভূমি, তাকে আমরা টেবিল ল্যান্ড বলি, যা অনেকটা টেবিলের মতো দেখতে। মহাদেশীয় মালভূমি কাকে বলে? মহাদেশীয় মালভূমি কাকে বলে? যখন বিস্তীর্ণ ভূভাগ নদী, আহ, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? মালভূমি, কোনো কোনো মালভূমি অঞ্চল দেখা যায় অনেকটা আমরা যে টেবিলে বসে পড়ি সেরকম, যার ওপরটা সমতল হলেও তার যে ঢালগুলো, অর্থাৎ টেবিল যে পায়া রয়েছে সেগুলো ঢালু এবং খাড়া। এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। মহাদেশীয় মালভূমি কাকে বলে? মহাদেশীয় মালভূমি কাকে বলে? প্রবল ভূ আলোড়নের দ্বারা প্রাচীন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয় এই ধরনের মালভূমি, যেমন আরবের মালভূমি। পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? যখন যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে, তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? অর্থাৎ যে মালভূমি
যে মালভূমি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় এবং নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয় এবং যে মালভূমির সৃষ্টি হয় সেরকম সেই ধরনের মালভূমিকে ব্যাপচ্ছিন্ন মালভূমি বলা হয়। যেমন কানাডার লরেন্সিয়ান মালভূমি। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? পামির মালভূমি, যার উচ্চতা 4,873 মিটার উঁচু, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। সমভূমি বলতে কি বোঝো? কোনো নিচু, সমতল, বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। পলিগঠিত সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি তৈরি হয়, যেমন ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। অর্থাৎ যে সমভূমি নদীতে বহন করে আনা পলি এবং পলি সঞ্চয় হয়ে গঠিত হয়, তাকে আমরা পলিগঠিত সমভূমি বলব। লাভা সমভূমি বলতে কি বোঝো? আগ্নেয়গিরি যখন লাভা বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেই বিস্তীর্ণ অঞ্চল আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে সমভূমির রূপ নেয়, এই ধরনের সমভূমিকে লাভা সমভূমি বলে। এরকম আইসল্যান্ডে দেখা যায়। লয়েস সমভূমি কিভাবে গঠিত হয়? লয়েস সমভূমি অর্থাৎ লয়েস শব্দ অর্থ সূক্ষ্ম বালুকণা। মরুভূমির সূক্ষ্ম বালুকণা বহু দূরে গিয়ে কোনো এক জায়গায় কোনো অঞ্চলে জমা হয় এবং লয়েস সমভূমি তৈরি করে। যেমন গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোহিত সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির নিচের ছকটি মেলাও। একদিকে রয়েছে সমভূমি অঞ্চল, তার পাশে রয়েছে কোন মহাদেশে রয়েছে? পম্পাস সমভূমি রয়েছে দক্ষিণ আমেরিকা। পেরি সমভূমি রয়েছে উত্তর আমেরিকা। গাঙ্গেয় সমভূমি এশিয়া, ভারতে অবস্থিত গাঙ্গেয় সমভূমি। নীলনদ আফ্রিকা, মিশর অবস্থিত। তারপর রয়েছে আমাদের জীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। অর্থাৎ এটা বড় প্রশ্নের জন্য। দেখো, হিমালয় পর্বত থাকার কারণে আমাদের অর্থাৎ ভারতবাসীর জন্য যে সমস্ত সুবিধা আমরা পেয়েছি, প্রথমত নদী, উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। আবার জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের মতো বিরাট প্রাচীরের উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। উত্তরের পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান ও নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। আবার পর্বতের যেগুলো ঢাল রয়েছে সেগুলোকে কেটে দিয়ে সেই চাষবাস করা হয়। পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলি থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজও পাওয়া যায়। পর্বতের শিলা বা বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। আবার পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বা ঠান্ডা ও আরামদায়ক হওয়ার জন্য পর্যটন ক্ষেত্রও কিন্তু গড়ে উঠেছে। সব মিলিয়ে হিমালয় ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। মানব জীবনে মালভূমির ভূমিকা কি? সমস্ত ভূমিরূপে কোনো না কোনো বৈশিষ্ট্য রয়েছে। মালভূমিগুলো
বেশিরভাগ অঞ্চল শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থান হয়, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত কম হয়। আর এই বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে চাষাবাদ তৃণভূমি হয়ে ওঠে, অর্থাৎ চাষযোগ্য হয় না। সেখানে ব্যাপক পরিমাণে পশুচারণ যে ক্ষেত্র অর্থাৎ জায়গা সেটা পাওয়া যায়, অর্থাৎ বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। দেখো, আমরা যে সমস্ত কয়লা পেয়ে থাকি, লোহা পেয়ে থাকি, আর যে সমস্ত বক্সাইট, সমস্ত কিন্তু মালভূমি অঞ্চল থেকেই আসে। এছাড়া মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রাকৃতিক জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষ করা যায়। মালভূমি অঞ্চলে চাষ করা হয়, তবে যে সমস্ত চাষে জলের প্রয়োজন খুবই কম হয় সেই সমস্ত চাষ করা হয়। সমভূমিতে জনবহুল হওয়ার কারণ কি? দেখো, পৃথিবীতে যা ভূভাগ রয়েছে তার অধিকাংশ মানুষ বসবাস করে কিন্তু সমভূমি অঞ্চলে। এর বিশেষ কিছু সুবিধা রয়েছে, কারণ এই সমভূমিতে সাধারণত পলি দিয়ে গঠিত হয় এবং তা উর্বর অঞ্চল হয়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যদি দেখি আমরা একাধিক নিজের সভ্যতা, পুরনো সভ্যতাগুলো আমরা যদি দেখি, হরপ্পা মহেঞ্জোদারো, সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, নীলনদ সভ্যতা, মিশরীয় সভ্যতা, সমস্তই কিন্তু কোনো সমভূমি অঞ্চল থেকে গড়ে উঠেছে। কারণ এই ধরনের এই সমভূমি অঞ্চলে মানুষ বসবাসের জন্য যথেষ্ট উপযোগী হয়ে ওঠে, কারণ তারা প্রত্যেকে যোগাযোগ ব্যবস্থা ভালো পায়। এছাড়া এখানে শহর, নগর, জনপদ সমস্তটাই সমভূমি অঞ্চলে বিশেষ করে গড়ে উঠেছে। এছাড়া কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছুরই সুবিধা সমভূমি অঞ্চলে পাওয়া যায়। তাই সমভূমি অঞ্চল পৃথিবীর অন্যান্য যে ভূমিরূপ আছে, মালভূমি বা পটভূমি, সেখান থেকে অনেকাংশে সমভূমিতে মানুষ বসতি স্থাপন করেছে। ব্যাস হলো ভারতের একটি আগ্নেয় পর্বত। ব্যারেন হলো ভারতের একটি আগ্নেয় পর্বত। পামির মালভূমির উচ্চতা হলো 4,873 মিটার। 4,873 মিটার। প্রাচীন ভঙ্গিল পর্বত হলো ভারতের আরাবল্লী পর্বত। স্টুডেন্টস, এই হলো ভূমিরূপ থেকে কিছু প্রশ্ন উত্তর, যেখান থেকে প্রশ্ন আসার চান্স একদমই 100%। প্রশ্ন এলে এখান থেকেই আসবে, এর বাইরে থেকে নয়। তোমরা এরকম আরও অন্যান্য বিষয়ে ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।